প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মুসলিম ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজে পদার্থবিজ্ঞান ক্লাসে সবাইকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল করিম, সহকারী শিক্ষক গণিত। আমি পদার্থবিদ্যা বিষয়ে এখানে ক্লাস নিয়ে থাকি। আজকে নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের গতি চ্যাপ্টার থেকে আমি আলোচনা করব। ইতিপূর্বে একটি ক্লাস আমরা নিয়েছি, সেখানে গতির সূত্রগুলি, সমীকরণগুলি কীভাবে এস্টাবলিশ করা যায় আমরা 4টি সূত্র এস্টাবলিশ করেছিলাম। আজকে এই ধারাবাহিকতায় পড়ন্ত বস্তুর সূত্র নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি গতির সমীকরণগুলো কি ছিল তা মনে করার চেষ্টা করি সবাই। প্রথম সূত্র ছিল v = u + at। দ্বিতীয় সূত্র ছিল s = u + v/2 * t। তৃতীয় সূত্রটি ছিল, সমীকরণটি ছিল s = ut + ½ at²। আর শেষেরটি ছিল v² = u² + twice as। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি এই সমস্ত সমীকরণ পর্যালোচনা করে পড়ন্ত বস্তুর উপরে তিনি 3টি সূত্র আবিষ্কার করেন। আমরা আজকে পড়ন্ত বস্তুর সেই সূত্রগুলি নিয়ে কথা বলব। পড়ন্ত বস্তুর 1 নম্বর সূত্রটি ছিল যে বিনা বাধায় যে কোনো উচ্চতা থেকে বিনা বাধায় কোনো বস্তুকে পড়তে দিলে, যদি স্থির অবস্থান থেকে পড়ে আর যদি বিনা বাধায় পড়ে, তাহলে সকল বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ একই উচ্চতা থেকে কতিপয় বস্তু হালকা বা ভারী, ছোট বা বড়, যে কোনো কতিপয় বস্তু একই উচ্চতা থেকে যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে তারা একই সাথে মাটি স্পর্শ করবে। এই ছিল প্রথম সূত্র। দ্বিতীয় সূত্রটি ছিল স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর বেগ সময়ের সমানুপাতিক হবে। আমি যদি সংক্ষেপে এই বিষয়টি লিখতে চাই, তাহলে এটি হবে বেগ সমানুপাতিক t। এটি ছিল দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রের মূল কথা হচ্ছে বেগ হবে সময়ের সমানুপাতিক। অর্থাৎ কোনো বস্তু যদি পড়ে, সেখানে যত সময় যাবে বেগ তত বাড়তে থাকবে। এই হচ্ছে এই সূত্রের মূল কথা। তৃতীয় সূত্রটি ছিল যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তু যে দূরত্ব অতিক্রম করে তা হবে সময়ের বর্গের সমানুপাতিক। এইটির মূল কথা হলো, যদি h উচ্চতা অতিক্রম করে তাহলে এটি হবে সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h ভ্যারিজ t²। আমরা এই 3টি সূত্র গ্যালিলিও থেকে যে পেলাম, এগুলো যদি আমরা গতির সমীকরণের সাথে একটু মিলে দেখি, তাহলে চমৎকার একটি সাযুজ্য এখানে আমরা দেখতে পাব। আমি সেই জিনিসটাই একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমাদের 1 নম্বর সূত্র ছিল, সমীকরণ ছিল v = u + at। এখানে v হচ্ছে শেষ বেগ, u আদি বেগ, a ত্বরণ, t সময়। যেহেতু এটি পড়ন্ত বস্তু, সুতরাং এখানে যে ত্বরণ কাজ করবে তা হলো এই মাধ্যাকর্ষণজনিত যে ত্বরণ, এটাকে আমরা g দিয়ে লিখব। অর্থাৎ a এটা হয়ে যাবে g। তাহলে g এর যদি আমরা ট্রান্সফার করি, তাহলে এই সূত্রটি হয়ে যাবে v = u + gt। এখন এই
গ্যালিলিও সূত্রে একটু ভালো লক্ষ্য করলে দেখা যাবে যেখানে দুটি শর্ত আছে। একটি শর্ত হলো, একটি শর্ত এক, এটি হবে স্থির অবস্থান থেকে আসতে হবে, স্থির অবস্থান থেকে পড়তে হবে, অর্থাৎ ইউ ইকুয়াল টু 0 হতে হবে। 2 নম্বর আছে বিনা বাধায় পড়তে হবে, অর্থাৎ এখানে কোনো রকমের অন্য কোনো বল এখানে কাজ করবে না। যেমন ধরুন বাতাসের বল, বেগ, বাতাসের দ্বারা বাধা, এই ধরনের কোনো বাধা বা বল তার উপর বিপরীতে কোনো ক্রিয়া করবে না, বা অনুকূলেও কোনো বল ক্রিয়া করবে না। বিনা বাধা, এই হচ্ছে দুটি শর্ত। এই শর্ত অনুযায়ী যদি আমরা ইউকে 0 করি তাহলে ভি ইকুয়াল টু ইউ 0, এটা এই পদে থাকে না, হয়ে যাবে জিটি। বন্ধুরা, লক্ষ্য করা যায় যে বেগ পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, কিন্তু কোনো একটি নির্দিষ্ট স্থানে জি এর মান অপরিবর্তনীয়, অর্থাৎ এটি ধ্রুবক। কোনো একটি স্থানে সকল বস্তুর জন্য জি এর মান সমান। সুতরাং এই ধ্রুবক এবং সমান এই দুটি চিহ্ন উঠিয়ে দিলে আমরা পাবো সমানুপাতিক চিহ্ন টি। চমৎকারভাবে এই সমীকরণটি দুটি শর্তের আওতায় এটি গ্যালিলিওর দ্বিতীয় সূত্রের সাথে পুরোপুরি মিলে যায়, অর্থাৎ বেগ সময়ে সমানুপাতিক। আমরা এবার আরেকটি সমীকরণ, এই সমীকরণ নিয়ে যদি আমরা কাজ করি এবং একই শর্তের আওতায় যদি আমরা একে দেখি তাহলে দেখতে পাবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে পূর্বের মতো এ জিতে রূপান্তরিত হবে, অর্থাৎ ত্বরণটা হবে মাধ্যাকর্ষণজনিত ত্বরণ, আর এস হবে অতিক্রান্ত পথ, অতিক্রান্ত দূরত্ব, অর্থাৎ এক্ষেত্রে যে উচ্চতা থেকে যে দূরত্বটা অতিক্রম করলো দ্যাট ইজ এইচ, এখানে আমরা উচ্চতা ধরি। এই দুটি টার্ম যদি এখানে রিপ্লেস করি তাহলে পাবো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার আমরা শর্ত প্রয়োগ করব। শর্ত অনুযায়ী ইউ হয়ে যাবে 0, তাহলে এইচ ইকুয়াল টু হবে 0 হলে 0 ইন্টু টি, এই টার্মটি থাকে না, থাকবে হাফ ইন্টু এ টি স্কোয়ার। লক্ষ্য করি, সরি, এইটি জিতে রূপান্তরিত হবে, হাফ ইন্টু জিটি স্কোয়ার। এখানে এই অংশটি ধ্রুবক, হাফ এক সংখ্যা, জি সমানুপাতিক, এটি অভিকর্ষজ ত্বরণ, অতএব এটি ধ্রুবক, তাহলে আমাদের থাকলো এইচ ইকুয়াল সমানুপাতিক টি স্কোয়ার। এক্ষেত্রেও গ্যালিলিওর তৃতীয় সূত্রটি চমৎকারভাবে গতির 3 নম্বর সমীকরণের সাথে মিলে যায়। আমরা এইভাবে গ্যালিলিওর 3টি সূত্র, পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যে 3টি সূত্র, তা আমরা মনে রাখার চেষ্টা করব। এখন আমরা দেখে নিব এই শর্ত থেকে যে কোন বস্তুকে নিক্ষেপ করলাম, কোন বস্তুকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে সেই বস্তুটি কি পরিমাণ উচ্চতায় উঠবে, এটি আমরা একটু হিসাব নিকাশ করে বলে দিতে পারি। আমরা লক্ষ্য করব যে এখানে আরেকটি সূত্র, সমীকরণ, এই চতুর্থ সমীকরণটা একটু ভালোভাবে যদি লক্ষ্য করি এবং পড়ন্ত বস্তুর ক্ষেত্রে যদি এটি আমরা ব্যবহার করতে চাই তাহলে দেখব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস জি এইচ। এই সমীকরণ থেকে শর্ত অনুযায়ী ইউ যদি 0 হয়ে যায়, সরি, এক্ষেত্রে যখন কোনো বস্তুকে আমরা নিক্ষেপ করি তখন দেখা যায় যে এইটা সর্বোচ্চ উচ্চতায় যেতে বস্তুটি থেমে যায়, সর্বোচ্চ উচ্চতায় যেতে বস্তুটি থেমে যাবে। অর্থাৎ ইনিশিয়াল যে বেগ, শুরুতে যে বেগ আমরা প্রদান করব তা হবে সবচেয়ে বেশি, তারপর বস্তু যত ধীরে ধীরে উপরে উঠবে বেগ তত কমতে থাকবে, কমতে 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 সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটি থেমে যাবে। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বেগ হয়ে যাবে
শূন্য, অর্থাৎ ভি ইকুয়াল টু শূন্য। আমরা ভি শূন্য প্রয়োগ করে আমরা এই সমীকরণটিকে আমরা দেখব শূন্য স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টয়েস জি এইচ। এখন আমরা এখান থেকে যদি আমরা এইচ এর মান বের করতে চাই তাহলে আমরা পাবো, যেহেতু এটি নিক্ষেপ করছি আমরা, তখন এই জি নেগেটিভ হিসাবে আবার এখানে আবির্ভূত হবে। জি সবসময় কাজ করে পৃথিবীর কেন্দ্রের দিকে, যেহেতু বস্তুটিকে আমরা উপরের দিকে নিক্ষেপ করব সেই হেতু এই চিহ্নটি আর এখানে পজিটিভ থাকবে না, এই ঋণাত্মক হয়ে যাবে, অর্থাৎ এক্ষেত্রে মন্দন কাজ করবে। মন্দনের ক্ষেত্রে আমরা জি কে এই মাইনাস জি হিসাবে এখানে উপস্থাপন করব। এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে টয়েস জি এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার। এখানে আমরা এইচ ইকুয়াল টু আমরা পাবো ইউ স্কোয়ার বাই টয়েস জি। এই যে সমীকরণ আমরা পেয়ে গেলাম, এই সমীকরণে ইনিশিয়াল বেগ এবং ওই স্থানের অভিকর্ষ ত্বরণ এর মান জানা থাকলে সহজেই আমরা একটি নিক্ষিপ্ত বস্তু কি পরিমাণ উচ্চতায় যাবে, সর্বোচ্চ উচ্চতা আমরা এইভাবে বের করতে পারি। তো আমরা এটা এই পাশে আমরা লিখে ফেললাম যে h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টয়েস জি। এরপরে একটি সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। সমস্যাটা ছিল এরকম যে ধরি একজন ক্রিকেটার একটা ক্রিকেট বল উপরের দিকে, সোজা উপরের দিকে নিক্ষেপ করবে। ধরি তার ইনিশিয়াল বেগ ইউ ইকুয়াল টু 150 কিলোমিটার, 150 কিলোমিটার পার আওয়ার। এই বেগে একটা বল একজন ক্রিকেটার উপরের দিকে ছুটে দেবে। প্রশ্ন হলো যে ওই স্থানে এই বলটি কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ উচ্চতা কত। আমরা আগেই একটি ফর্মুলা দিয়েছি, এই ফর্মুলার সাহায্যে এই অঙ্কটি করার চেষ্টা করব। তাহলে সর্বোচ্চ উচ্চতা যদি আমরা এইচ ধরে নিই, তাহলে ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার বাই টয়েস জি। এখানে ইউ এর মান 150 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে আমরা রূপান্তর করতে চাই, তাহলে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে চাইলে বিষয়টি হবে 150 কিলোমিটারকে যদি আমরা মিটার করতে চাই তো 1000 দিয়ে গুণ, আর ঘন্টাকে যদি আমরা সেকেন্ড করতে চাই তাহলে 60 গুণন 60 দিয়ে ভাগ। এই হচ্ছে বেগ, এটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটরে অপশন করে যদি আমরা দেখি তাহলে এই মানটি হয়ে যাবে 41.67 ইউ এর মান মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আমরা জানি যে জি এর মান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মানগুলো যদি আমরা এই সমীকরণে বসাই দিই তাহলে সহজেই এইচ এর মান আমরা পেয়ে যেতে পারি, এটা স্কোয়ার বাই 9.8 এত মিটার, এটা ইন্টু 2 গুণিত 9.8। ক্যালকুলেটরে এই মানকে আমরা অপারেশন করে আমরা পেয়ে যাব যে এইচ ইকুয়াল টু 88.89 এত মিটার। বন্ধুরা, আমরা এই সমস্যাটি সহজে একটা সমাধান আমরা পেয়ে গেলাম। এটি একটি বাস্তব উদাহরণ। এখন কেউ যদি এই বেগের মান আরো অনেক বাড়ায় দেয়, যেমন রকেটের বেগ কিংবা পারমাণবিক বোমা যে নিক্ষেপ করে তার বেগ ইত্যাদি, এই সমস্ত বেগ যদি এখানে ব্যবহার করা হয়, অর্থাৎ একটি উচ্চতর বেগের কোনো বস্তুকে যদি নিক্ষেপ করা হয় তাহলে সেইটি কি পরিমাণ উচ্চতায় উঠবে এই বিষয়ে আমরা যদি ধারণা করি যে আগের মতোই এইটা কাজ করবে কি না এই বিষয়গুলো, তাহলে আমরা আরেকটি উদাহরণের সাহায্যে সে বিষয়টি স্পষ্ট করব। ধরি একটি রকেটের বেগ 10 কিলোমিটার পার
সেকেন্ড। রকেটের বেগ, রকেটের নতুন অঙ্ক, রকেটের বেগ u ইকুয়াল টু 10 কিলোমিটার পার সেকেন্ড। আগে ছিল 150 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় ছেড়ে যেত, এবার 1 সেকেন্ডে যাবে 10 কিলোমিটার। এইরকম বেগ যদি কোনো বস্তুকে দেয়া যায় তাহলে সেই বস্তুটি কি পরিমাণ উচ্চতায় উঠবে সেইটি এখন আমাদের বিবেচ্য বিষয়। আমাদের ফর্মুলা জানা h = u²/2s3। এখন আমরা এখানে যদি সেই মানটি প্রয়োগ করি তাহলে আমরা পেয়ে যাবো, এটা যদি মিটার পার সেকেন্ডে রূপান্তর করা হয় তাহলে 10 গুণন 1000 বাই এত মিটার পার সেকেন্ড হয়ে যায়, মিটার পার সেকেন্ড। মানগুলো বসাই, 10 গুণন 1000 হোল স্কয়ার বাই 2.2 ইন্টু 9.8 এত মিটার হবে। ক্যালকুলেটরে এই অঙ্কটির সমাধান আসবে 5102 কিলোমিটার। অবিশ্বাস্য একটি উচ্চতা, অবিশ্বাস্য একটি উচ্চতা। আসলে বাস্তবে এইরকম হওয়া সম্ভব কিনা এই বিষয়ে আমরা একটু চিন্তা করতে হবে। আমরা যে সমীকরণ ব্যবহার করেছি h = u²/2g, এখানে সব ঠিক আছে, কিন্তু g এর মান আমরা আগে জানি যে g এর মান একই স্থানে এক এক রকম, একই স্থানে এক এক রকম। পৃথিবীর পৃষ্ঠে একরকম, পাহাড়ের উচ্চতা একরকম, আবার গর্তের মধ্যে আরেক রকম, অর্থাৎ এটি উচ্চতার উপর নির্ভর করে। যে বস্তুটিকে আমরা নিক্ষেপ করলাম সেই বস্তুটি এই গাণিতিকভাবে যে মানটা আমরা পেয়েছি 5102, তাহলে 5102 এটা কয়েকশো মিটার এগিয়ে গেলেই, বস্তুটি কয়েকশো মিটার এগিয়ে গেলেই জি কিন্তু তখন পরিবর্তন হয়ে যায়, জি পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ জি ঠিক থাকে না, জি এর মান ধ্রুব থাকে না, একরকম থাকে না। ফলে আমরা গাণিতিকভাবে যে অঙ্কটি করলাম সেই অঙ্কটির ক্যালকুলেশন কিন্তু ঠিক হবে না, জি এর মানের উপর ভিত্তি করে এইটি পরিবর্তন হয়ে যাবে। এইটি হচ্ছে বিষয়, অর্থাৎ এই সূত্র অনুযায়ী যে রেজাল্ট পেলাম বাস্তবে কিন্তু সেই রেজাল্ট আমাদের আসবে না গণিত অনুযায়ী। অপরপক্ষে আরেকটা চিন্তা করলে আমরা বিষয়টি আরো একভাবে স্পষ্ট করতে পারি যে ইনিশিয়াল বেগ 10 কিলোমিটার পার সেকেন্ড। চিন্তা করা যায় 10 কিলোমিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 10 কিলোমিটার। এত বেগে কোনো বস্তুকে যদি বাতাসের মধ্যে ছেড়ে দেওয়া যায় তাহলে বাতাসের সাথে বস্তুর যে সংঘর্ষ হবে ফলে অতিরিক্ত তাপ উৎপাদন হবে, আর এই তাপে বস্তুটি জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, অর্থাৎ এই ব্যবস্থাটি পুরোপুরি অকার্যকর। যাই হোক, আমরা গণিতের হিসাবে এবং সূত্র অনুযায়ী আমরা বাস্তবিক ক্ষেত্রে সীমিত বেগের মধ্যে এই অঙ্কটি ক্যালকুলেশনটি আমাদের ঠিক থাকবে। এরপরে আমরা আরেকটি বিষয়ের দিকে নজর দেওয়ার চেষ্টা করব। এই যে আমরা বললাম যে একটা নিক্ষিপ্ত বস্তুকে আমরা নিক্ষেপ করলাম আর এটি কত উচ্চতায় উঠবে, এইটি আমরা এই সমীকরণের সাহায্যে বের করে ফেললাম। এখন আমরা দেখার চেষ্টা করব যে কোনো একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম, তার একটা ইনিশিয়াল বেগ দিলাম, আর সেই বেগ নিয়ে এসে একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠল। প্রশ্ন হলো যে এই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে কত সময় লাগবে, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে তার কত সময় লাগবে, এইটি হচ্ছে আমার প্রশ্ন। তো সর্বোচ্চ উচ্চতা এখানে h, আর এখানে সময়টা হচ্ছে t, সময় হচ্ছে t। তাহলে এখানে এই t এর মাধ্যমে একটি সমীকরণ আমরা এখান থেকে খুঁজে নেব, যার ফলে আমরা এই অঙ্কটি খুব সহজেই করতে পারি। লক্ষ্য করি, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সমীকরণটি ছিল v = u মাইনাস gt, u মাইনাস gt, এটি ছিল আমার সূত্র। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে g নেগেটিভ, সুতরাং u মাইনাস gt। এখানে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যখন বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় যাবে তখন এখানে শেষ বেগ দ্যাট ইজ v
ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো ভি যদি 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটা দাঁড়াবে 0 ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখানে জিটি ইকুয়াল টু ইউ বা টি ইকুয়াল টু ইউ বাই জি। সিমিলারলি এটা আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করি যে টি ইকুয়াল টু ইউ বাই জি, অর্থাৎ সময় লাগবে সর্বোচ্চ উচ্চতায় যেতে সময় লাগবে ইউ বাই জি। এখন ফিরে আসতে একই সময় লাগবে। যদি এটাকে 1 ধরি, এটাকে যদি 1 ধরি, আর তাহলে 2 হবে ইকুয়াল টু ইউ বাই জি। এটা একই হবে। তাহলে এদিকে 2 নম্বর সমীকরণ দিয়ে দেখব। এখন যদি প্রশ্ন হয় যে বস্তুটি যেতে এবং ফিরে আসতে কি পরিমাণ সময় লাগবে, তাহলে যেতে সময় লাগলো t1, ফিরে আসতে সময় লাগলো t2। এখানে u বাই জি প্লাস ইউ বাই জি, এইদিকে আমরা যদি জি লিখি তাহলে u প্লাস ইউ, দ্যাট ইজ টুয়াইস ইউ বাই জি। অর্থাৎ সমীকরণটি এখানে t ইকুয়াল টু এটা, তাহলে সমীকরণটি হলো এরকম যে যেতে এবং আসতে সময় t ইকুয়াল টু টুয়াইস ইউ বাই জি। বন্ধুরা এই মনে রাখতে হবে, এই সমীকরণগুলো মনে রাখতে হবে। এটি সর্বোচ্চ উচ্চতায় উচ্চতা কত তার সমীকরণ, আর সর্বোচ্চ উচ্চতায় যে আবার ফিরে আসতে সময় কত, এত সেকেন্ড লাগবে, এই দুটি সমীকরণ। এখন আমরা এই দ্বিতীয় সমীকরণ ব্যবহার করে আমরা সময় নির্ণয় করতে পারব। আমরা বাড়িতে এই বিষয়ে একটি আমি কাজ দেব, এই কাজটি করার মাধ্যমে এই সূত্রগুলো এবং আজকের এই পড়া তোমার বাড়িতে অনুশীলন করবে। এটা আমার লেখা থাকলো এইরকম, সমস্যাটি এইরকম। একজন ক্রিকেটার 80 কিলোমিটার পার আওয়ার 80 কিলোমিটার পার আওয়ার বেগে ক্রিকেট বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করলো। সমস্যা হবে যে বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, আর 2 নম্বর হলো বলটি কত সময় পর ভূমি স্পর্শ করবে। ছোট্ট একটি সমস্যা যা আমরা এই দুটি সমীকরণ ব্যবহার করে সহজেই এটি করতে পারি। বন্ধুরা আজকে এই পদার্থবিজ্ঞানে গতি অধ্যায়ে এই ক্লাসটি এখানে আমি শেষ করছি। আশা করি তোমরা ভালোভাবে এটি অনুধাবন করতে পেরেছ। বাড়িতে এই অঙ্কটি সমাধান করার মাধ্যমে পুরো বিষয়টি তোমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যাবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।